নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 10টা, শুরু করছি দমদার 10। আজ গোটা দেশের যে খবরের দিকে নজর থাকবে। আজ তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডের সাজা ঘোষণা। শনিবারই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। বিএনএস এর তিনটি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে। আজ বেলা 12:30টার শুনানির পরেই সাজা ঘোষণা। সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তিনজন সহকর্মী। রয়েছেন সুপ্রিয়, শিয়ালদা কোর্ট চত্বর থেকে সুপ্রিয় স্বাগত। সৌভিক রয়েছে প্রেসিডেন্সি জেল থেকে, যেখান থেকে সঞ্জয়কে নিয়ে আসা হবে তার ঠিক সামনে থেকে সৌভিক স্বাগত। এবং সোমা রয়েছে সঞ্জয়ের বাড়ি থেকে। একে একে যাই, সুপ্রিয়র কাছে আগে যাই। সুপ্রিয়, এর আগে মানে গত পরশুদিন আমরা দেখেছিলাম ত্রিস্তর বেষ্টনী করা হয়েছিল এই শিয়ালদা কোর্ট চত্বরে। ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, সামনে পুলিশের গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল যাতে সেখানে উপস্থিত আমজনতা কোনো কিছু বাইরে থেকে দেখতে না পারেন। কিন্তু আমজনতা উপস্থিত হয়েছিলেন জাতীয় পতাকা হাতে। ঘড়ির কাঁটা 10টা 1, ছবিটা আসবে। শুভজিৎ, দেখো, গতদিন যে ধরনের নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল, আজ কিন্তু কোনো অবস্থাতেই তার যে অন্যথা হয়েছে তা বলা যাবে না। তার কারণ আমার ক্যামেরা পার্সন দেবব্রত যে ছবি দেখাচ্ছে, দেখো ইতিমধ্যেই কিন্তু পুলিশ ডিপ্লয়মেন্টের যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। এবং পরপর 3টি ব্যারিকেড, এই হচ্ছে প্রথম ব্যারিকেড, এবং তার পরবর্তীতে দ্বিতীয় লোহার গার্ডরেল দিয়ে ব্যারিকেড, এবং তারপর তৃতীয় যে লোহার গার্ডরেল সেই গার্ডরেল দিয়ে ত্রিস্তরীয় যে ব্যারিকেড সেই ব্যারিকেডের বন্দোবস্ত করা হয়েছে। এবং ব্যারিকেডের 4 দিক দিয়ে, অর্থাৎ ব্যারিকেডের বাইরে, ভিতরে এবং কি শিয়ালদা কোর্ট চত্বরের দিকে 4 দিকেই কিন্তু পুলিশ ডিপ্লয়মেন্ট, মহিলা পুলিশ সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা যেটা লালবাজার সূত্রে জানতে পারছি শুভজিৎ, যে 2জন ডিসি পদমর্যাদার অফিসার যাদের তত্ত্বাবধানে মূলত গোটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সেক্ষেত্রে 5 জন এসএস অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, এবং এছাড়াও ইন্সপেক্টর থেকে শুরু করে সাব ইন্সপেক্টর বা এএসআই, মহিলা পুলিশ, সব মিলিয়ে প্রায় 500-র কাছাকাছি পুলিশ ডিপ্লয়মেন্ট করা হয়েছে আজকের এই নিরাপত্তার ব্যবস্থা করার ক্ষেত্রে। এবং তার পাশাপাশি তুমি যেটা দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো একটু এগিয়ে গিয়ে দেখানোর জন্য। এই যে ত্রিস্তরীয় গার্ডরেলের ব্যবস্থা করা হয়েছে তার ঠিক মাঝখান থেকে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরেই কিন্তু সমস্ত যানবাহন, অর্থাৎ মূলত এখন যে সমস্ত অ্যাডভোকেট বা বিচারকরা যারা আসছেন, এমনকি সঞ্জয় রায়কে যখন প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে আসা হবে তখনও কিন্তু তাকে ঠিক এই করিডোর ধরেই একেবারে শিয়ালদা কোর্টের যে মূল গেট রয়েছে বা প্রবেশপথ রয়েছে সেখান থেকে ভেতরে নিয়ে যাওয়া হবে। এবং তার জন্য এখনও কিছুটা সময়ের অপেক্ষা রয়েছে। তুমিও বললে যে ঘড়ির কাঁটায় 10:10 ইতিমধ্যেই হয়েছে। বেলা 11টার পর তাকে প্রেসিডেন্সি জেল থেকে বের করে এই শিয়ালদা সঙ্গে থাকো সুপ্রিয়, আসবো তোমার কাছে। প্রেসিডেন্সি জেল চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর সহকর্মী সৌভিক। সৌভিকের কাছে একটু যাই। সৌভিক, গত পরশুদিন সঞ্জয় রায়কে যখন নিয়ে আসা হয়েছিল তখন ঘড়ির কাঁটা 12:59, আজকে কখন নিয়ে আসা হবে? দেখো, জেল সূত্র থেকে যেটা জানা যাচ্ছে 10:30 থেকে 11টার মধ্যে কিন্তু সঞ্জয় রায়কে বার করা হবে। এবং কিছুক্ষণ আগে, অর্থাৎ ঠিক সকাল 9টার মধ্যে কিন্তু যে গাড়ি, অর্থাৎ যে ভ্যান করে তাকে নিয়ে যাওয়া হবে, আমি একবার চিত্র সাংবাদিক গৌরবকে দেখাতে বলবো যে এই গাড়ি দুটি কিন্তু ইতিমধ্যেই প্রেসিডেন্সি জেলের মধ্যে ঢুকে গেছে। সাদা রঙের 2টি গাড়ি নিয়ে আসা হয়েছে, এর মধ্যেই কিন্তু একটাতে করে সঞ্জয় রায়কে নিয়ে আসা হবে। এবং শিয়ালদা কোর্ট চত্বরে যখন নিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় কিন্তু গার্ডরেল করা হয়েছে। বিশেষ করে প্রেসিডেন্সি জেলের সামনের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু গার্ডরেল করে ঘিরে দেওয়া হয়েছে। এবং 2টি যে ভ্যান দেখানো হচ্ছে এখন ক্যামেরায়, যে ভ্যানগুলি মূলত লোহার নেট দিয়ে ঘেরা, এই ভ্যানের মধ্যেই একটি করে নিয়ে যাওয়া হবে। কিছুক্ষণ আগে কিন্তু একটি র্যাপের ভ্যান প্রবেশ করা হয়েছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত হওয়ার পরে কিন্তু আজকে তার সাজা ঘোষণা, এবং কনভয় করে তাকে শিয়ালদা কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এবং এই যে দীর্ঘ রাস্তা, অর্থাৎ আলিপুর প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা যাওয়া পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ পিকেট বসানো আছে। সঙ্গে থাকো সৌভিক, আমরা সেই রাস্তার ছবিও দেখাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, শুভজিৎ রয়েছে। বিকাশবাবু, এর আগে তিলোত্তমার বাবা মা আমাদের স্টুডিও এসে একাধিক প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন যে ডিএনএ রিপোর্টে সেখানে বিশ্লেষণ করে দেখা গেছে একাধিক লোকের উপস্থিতি, তাহলে কেন সঞ্জয়কে শুধুমাত্র সিবিআই দোষী সাব্যস্ত করলো? তারা বলছেন সিএফএসএল রিপোর্টে সেখানে স্পষ্ট বলা আছে যে অকুস্থলে কোনো রকম ধস্তাধস্তির চিহ্ন মেলেনি। তাহলে অকুস্থলটা কি, সেমিনার রুম, সেটা কেন সিবিআই স্পষ্ট করে বললো না এখনো পর্যন্ত? মানে আজকে সাজা ঘোষণা, কিন্তু প্রশ্নের তালিকাটা এখনো শেষ হচ্ছে না। বিকাশবাবু, এটা স্বাভাবিক প্রশ্ন সমস্ত মানুষই করছেন, যারাই এ সম্পর্কে একটু খোঁজ খবর রাখেন। অনেকের মধ্যে প্রশ্ন আছে। সিবিআই এর দায়িত্ব তদন্ত করে এই সমস্ত রহস্য উদ্ঘাটন করা। দুর্ভাগ্যজনকভাবে সিবিআই এখনো তেমন তৎপরতা দেখাননি। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া, এর মধ্যে কোনো রকম বাহাদুরি কিছু নেই। সুতরাং এটা নিয়ে খুব আলোচনার কিছু নেই। আলোচনার হওয়া উচিত যে সিবিআই তারা কি তদন্তটা সঠিকভাবে করবেন বা করছেন, এটা নিয়ে প্রশ্ন ওঠা উচিত। ধন্যবাদ।
বিকাশবাবু, মানে কথা বললাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। সোমার কাছে একটু যাই। সোমা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সোমা, গত পরশুদিন দীক্ষা গেছিল, সঞ্জয়ের দিদি কেঁদে ভাসিয়েছেন, কিন্তু তিনিও বললেন সেই একটা কথা এখনো কানে বাজছে, যে অনেক কিছুই তো শুনছি, কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি জানি না। তিনি বলেছিলেন আইনের প্রতি আমাদের আস্থা আছে। তুমি আজকে রয়েছো সঞ্জয়ের পাড়া থেকে, বাড়ির সামনে থেকে। সোমা, দেখো, আমি সঞ্জয়ের বাড়ির সামনেই রয়েছি। আমি একটু দেখাতে চাই বাড়ির ছবিটা। দেখো, এই মুহূর্তে সঞ্জয়ের মা তিনি বাড়িতে রয়েছেন, কিন্তু তিনি অসুস্থই রয়েছেন। কারণ এখানে যারা রয়েছেন, পরিবারের বাইরেও যারা রয়েছেন, অর্থাৎ তার প্রতিবেশী যারা রয়েছেন, তারা কিন্তু আমাদের এখানে আসার সঙ্গে সঙ্গেই তারা কিন্তু একটা কথা বলছেন, যে সঞ্জয় রায় তার মায়ের অবস্থা খারাপ, অর্থাৎ মানসিক অবস্থা ভালো নয়, সে কারণে কোনোভাবে তার মায়ের সাথে কথা বলা যাবে না। আমরা গিয়েছিলাম তার দিদির বাড়িতে, অর্থাৎ দিদির বাড়িতে গিয়ে এর আগে আমরা যে প্রতিক্রিয়া পেয়েছিলাম। সোমা, তোমাকে একটু থামাচ্ছে। এই মুহূর্তে সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, শুভজিৎ রয়েছে। সুকান্ত বাবু, তিলোত্তমার বাবা মা গত পরশুদিন, মানে সাজা ঘোষণার পর, মাফ করবেন, বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর আমাদের স্টুডিওতে প্রথম এসেছিলেন, রিয়াকশন দিয়েছেন। তারা সরাসরি বলছেন যে তার মেয়েকে একেবারে পূর্ব পরিকল্পিতভাবে মার্ডার করা হয়েছে, তারপরে ধর্ষণ করা হয়েছে, এবং কোথাও গিয়ে প্রমাণ লোপাটের জন্য গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে। মানে যেমন রাজ্য সরকারের পুলিশের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন, অভিযোগ তুলেছেন, তেমনি একই রকম ভাবে সিবিআই তদন্তের প্রতিও তাদের একটা অনাস্থা রয়েছে। সুকান্ত বাবু, দেখুন, অনাস্থা তো কারো ব্যক্তিগত ব্যাপার, কার প্রতি আস্থা থাকবে, কার অনাস্থা থাকবে, কিন্তু যে কোনো তদন্তকারী সংস্থা তদন্ত করে হচ্ছে অ্যাভেলেবেল এভিডেন্সেস যা আছে, অর্থাৎ যা সাক্ষ্য আছে তার উপরে। তো স্বাভাবিকভাবে 5 দিন যখন কলকাতা পুলিশের হাতে পুরো তদন্ত ভার ছিল, সেই সময় সমস্ত তথ্য প্রমাণ যেভাবে লোপাট করা হয়েছে, যেভাবে ক্রাইম সিন, অর্থাৎ যে জায়গায় ধরা হচ্ছে ঘটনাটা ঘটেছিল, সেই জায়গায় যেভাবে একাধিক মানুষ, তারা লয়ার থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, এমনকি অন্য মেডিকেল কলেজের ডাক্তার, তারা পর্যন্ত গিয়ে গরু ছাগলের মতো সেখানে চড়ে বেরিয়েছে। তারপরে স্বাভাবিকভাবে সেখানে তথ্য প্রমাণ পাওয়া বা সাক্ষ্য পাওয়া আমার মনে হয় খুব কঠিন। তো স্বাভাবিকভাবে সিবিআই তো 5 দিন পরে পেয়েছিল, তো তথ্য প্রমাণ তার আগে কলকাতা পুলিশের হাতে ছিল। এবার কলকাতা পুলিশ যা তথ্য প্রমাণ রেখেছিল, সিবিআই কে তার উপরে তদন্ত করতে হয়েছে। সিবিআই তো সেখানে বেশি কিছু করার নেই, নতুন কোনো তথ্য প্রমাণ পাওয়া গেল না। তো নতুন কোনো তথ্য প্রমাণ থাকলে আমি বলবো সংবাদ মাধ্যমকে যে আপনারা সিবিআই এর হাতে তুলে দিন, যে কোনো ব্যক্তি দেখেছে যে হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি যে ওখানে এই ঘটনা ঘটেছে, এই ধরনের যদি কোনো তথ্য প্রমাণ থাকে সেটা তদন্তকারী সংস্থার হাতে তুলে দিলে ভালো হয়। ধন্যবাদ। আমরা কথা বললাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। আর 2 ঘন্টা 21 মিনিট মতন বাকি আছে সাজা ঘোষণার। তার আগে তিলোত্তমার পরিবার কি বলেছেন শোনাই। জজ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, এবং সেটা আমরা কিছু চাইছি না। জজের উপরে আমাদের পূর্ণ আস্থা, বিচারকের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আমার মেয়ের হত্যার সঙ্গে অনেকেই জড়িত আছে, এবং তথ্য প্রমাণ লোপাটের একটা ব্যাপার তো আছেই, সেগুলো সব সামনে আসবে এবং তারা সাজা পাবে, কঠোর থেকে কঠোর সাজা হবে, সবারই কঠোর থেকে কঠোর সাজা হবে, এবং তার জন্য আমরা যতদিন লড়াই করার দরকার করব। আমার মেয়ের খুনির যারা, সঞ্জয় একা এই কাজ করেনি, সঞ্জয়ের পেছনে আরও লোক জড়িত আছে, তারা এখনো সিবিআই এর তদন্তেই আসেনি। আমি চাইব যে তদন্ত প্রক্রিয়া আরও এগোবে এবং আসল দোষীরা ধরা পড়বে এবং সবার কঠোর থেকে কঠোরতম সাজা হবে, তখন আমার মেয়ে আত্মার শান্তি পাবে। সিবিআই তদন্তই ঠিকঠাক করেনি, কোনো তাদের উপর কোনো চাপ এসেছে না কি আমরা বলতে পারবো না, তবে সিবিআই কাজ ঠিকঠাকভাবে, পুলিশ 5 দিনে যেটা করেছিল সিবিআই 5 মাসে সেটাই করেছে। তার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল 90 দিন পরেও চার্জশিট না দিতে পারায় ছাড়া পেয়ে গেল, এবং এর উপরেও যে একটা মানে হাত আছে, প্রভাবশালীর হস্তক্ষেপ রয়েছে, সেটার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এতদিন যে জেলে রয়েছে তার সরকারি চাকরিটা যায়নি। বিচারক যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, তবে আমরা চাই এরকম লোক পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই এদের, কারণ এরা বেঁচে থাকলে আরও ক্রাইম ঘটবে, তাই এদের আমরা সর্বোচ্চ সাজাই দাবি করব। গত শনিবার আদালত কক্ষে ঠিক কি ঘটেছিল, কি কথোপকথন হয়েছিল তার ধারা বিবরণী সেদিনকে লাইভে আমরা শুনিয়েছিলাম, আজকে আরেকবার শোনাই।
শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে বিচারক বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ ভোরের দিকে হাসপাতালে ঢুকে অন ডিউটি ডাক্তারকে আক্রমণ করেন, গলা ও মুখ চেপে ধরেন, যৌন নির্যাতন চালান তার উপরে, তার জেরেই মৃত্যু হয় নির্যাতিতার। ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 ও 103-এর 1-এর ধারায় আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আপনার বিরুদ্ধে যা প্রমাণ রয়েছে তাতে 10 বছরের নিচে সাজা হবে না, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বিএনএসএ 64 নম্বর ধারায় 25 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আপনি যেভাবে মেরেছেন তার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও সর্বনিম্ন 10 বছর কারাদণ্ড, এ কথা বলেন বিচারক। অন্যদিকে সঞ্জয় যুক্তি দেয়, তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, ধস্তাধস্তি হলে সেটা তো ছিঁড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা পাওয়া গেল না কেন? সঞ্জয় বলতে থাকে, আমি গরিব, এই কাজ করিনি, যারা করেছে তাদের ধরুন, মিডিয়া এই কথা বলছে, সবাই বলছে, একজন আইপিএসও বলেছেন, তাহলে আমাকে ধরছেন কেন? দাবি করেন সঞ্জয় রায়। এর আগে আমরা দেখেছিলাম এই সঞ্জয় যখন তাকে কোর্ট থেকে নিয়ে যাওয়া হচ্ছিল জেলের উদ্দেশ্যে, প্রিজন ভ্যান থেকে বলেছিল আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে, ডিপার্টমেন্ট ফাঁসিয়েছে। তার মুখে শোনা গেছিল বিনীত গোয়েলের নামও। আইনজীবী মহল বলেছিল যে এ কথার কোনো সারবত্তা নেই আইনে। অবশেষে দেখা গেল এতগুলো শুনানির পর, বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর গত শনিবার দিন সঞ্জয় এই দাবিটা করলেন আদালত কক্ষে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী চৈতি ঘোষাল। চৈতিদি, শনিবারও আপনার সঙ্গে কথা হয়েছিল, আপনি বলছিলেন যে এটা হতে পারে না যে একজন এরকম করতে পারে। সঞ্জয় এতদিন পরে এসে এই দাবিটা করেছে যে সে নির্দোষ, মানে আদালতে এই দাবিটা করছে নির্দোষ, তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, আর অনেক কিছু। কি মনে হয় চৈতিদি? দেখুন, এমনি মানে আইনি প্রক্রিয়ায় যেটা মানে জানি আমরা, যে সাজা যখন হয়েই গেছে, ঘোষণা যখন হয়েই গেছে যে ও দোষী এবং সাজা ঘোষণা হবে, যে কি মানে কি ধরনের সাজা হবে, সেখানে সঞ্জয়ের কথা আবার শোনার সত্যি কোনো আইনি কোনো যুক্তি আছে কিনা আমি জানি না। কিন্তু মানে সঞ্জয় ডেফিনেটলি অন্য মানে আরো হায়ার আদালতে গিয়ে বলতেই পারেন, কিন্তু এটা ঘটনা যে সঞ্জয় নির্দোষ এটাও কিন্তু নয়। ঠিক, অনেক বিষয়টা হচ্ছে সঞ্জয়ের সঙ্গে আরো অনেকে আছে যাদের খুঁজে বের করাটা হচ্ছে আদালতের কাজ, আইনের কাজ। একটা মানুষ একজন কখনো এরকম একটা মানে বিভৎস খুন করতে পারে না একটা হসপিটালে, যেখানে ইমার্জেন্সি থাকে, যেখানে লোকজন সাধারণ লোকজনরা, মানে হসপিটাল তো রাত্রিবেলা ঘুমোয় না, জেগে থাকে, আমরা সবাই জানি। তো সেই কারণেই এখন সঞ্জয়ের এগুলো বলায় পরের বা উচ্চ আদালতে গিয়ে সঞ্জয় এগুলো বলতেই পারে। তবে সঞ্জয় যদি পুরোপুরি সত্যি কথা বলে এবং সেটা যদি তদন্ত হয় তাহলে আরো অনেক সত্য বেরিয়ে আসবে। সেটা এখন কেন বলছে সেটা পয়েন্ট নয়, যখনই বলুক সত্য যদি সঞ্জয় বলে তাহলে আরো অনেক কিছু বেরিয়ে আসবে। চাপের মুখে সঞ্জয় অনেক সত্য কথা হয়তো বলেনি, এখন বুঝতে পারছে, এখন সাজা হতে চলেছে তাই বলছে। এইগুলো মানে আমি কমন সেন্স থেকে এগুলো বলছি। তবে একটা জিনিস হচ্ছে ডেফিনেটলি যে সিবিআই এর এই চার্জশিটে খুবই আশা হয়। ধন্যবাদ চৈতিদি। আমরা কথা বললাম বিশিষ্ট অভিনেত্রী চৈতি ঘোষালের সঙ্গে। দিনভর আজকে এই খবরের দিকে নজর রাখবো আমরা। আবারও বলছি, একেবারে সময় ধরে ধরে, সেকেন্ড ধরে ধরে প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে সবার আগে আমরাই তুলে ধরবো। টিভি9 বাংলা। কোথাও যাবেন না, ফিরছে একটা ছোট্ট ব্রেকের পর।